শুভেচ্ছা সকলকেই। শুরু করছি সংবাদ প্রকাশ এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের নিয়মিত ভ্রমণ বিষয়ক আড্ডার অনুষ্ঠান ভ্রমণের প্রজাপতি। এবারে পর্বে রয়েছেন আমাদের বিশিষ্ট পর্যটক, লেখক এবং ভ্রমণ সংগঠক জনাব তৌফিক রহমান। আসসালামু আলাইকুম তৌফিক ভাই, কেমন আছেন? ভালো, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আসলে যেহেতু বই হাতে আপনার, আগে বই দিয়ে আমরা শুরু করি। দেখতে দেখতে আপনার তো দীর্ঘ অনেক বছর হয়ে গেল এবং প্রায় 6টি বই। তো শুরুতে কোনটা বই আপনি দিয়ে শুরু করেছিলেন? আচ্ছা, আমি শুরু করেছিলাম লেখা আফ্রোদিতি সাইপ্রাস। আমি পড়াশোনার জন্য একটা সময় ভূমধ্যসাগরের ছোট্ট দেশ সাইপ্রাসে ছিলাম, সেটা হলো 1992 সালের কথা। এবং লেখাটা শুরু করেছিলাম তখনই। এবং খুব ইন্টারেস্টিংলি আমার যতগুলি বই আছে সবগুলি বইয়ে আমি যখন ভ্রমণ কাহিনীগুলিতে বিশেষত আমি ভ্রমণ করার অন্ততপক্ষে 15 থেকে 20 বছর পরে লেখা। এটা খুব একটা অদ্ভুত জিনিস আর কি। হ্যাঁ, আমার কিছুটা নোট ছিলই, আর সবচেয়ে বড় নোট বোধ করি স্মৃতির উপর তো আসলে কোনো কিছু নাই। শুরু করেছিলাম আসলে এটাই, কিন্তু প্রকাশিত প্রথম বই হচ্ছে আলো আঁধারে বাংলাদেশের পর্যটন। এবং এটা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় আমি কিছু কলাম লিখতাম। বিশেষত দৈনিক প্রথম আলোতেই আমার সর্বাধিক সংখ্যক লেখাগুলি বেরিয়েছে। এছাড়া বাংলাদেশের প্রধান সবগুলি পত্রিকাতে বেরিয়েছে। সমস্ত পত্রিকার যে লেখাগুলিকে নিয়ে একটা সংকলন, যেটা 2006 সালে বেরিয়েছিল। প্রথম সংস্করণটা বেরিয়েছিল 2006 সালে। ওটার নাম ছিল আলো আঁধারে বাংলাদেশের পর্যটন। নামটা আমি দিয়েছিলাম এই জন্য যে বাংলাদেশের পর্যটনটা অনেক সময় একটু আলোর ঝলকানি দেখি, আবার বিভিন্ন সময় বা বেশিরভাগ সময় আসলে অন্ধকারেই থাকে। তো আমি আলো আঁধারে বলতে এটাই বোঝাতে চেয়েছিলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উজ্জ্বল, যে 2006 আমি এটা লিখেছিলাম, এখন 2023, তার মানে 17 বছর পরেও বাংলাদেশের পর্যটন এখনও আলো আঁধারের দোলাচলেই দুলছে। কিন্তু আপনি তো এখন বাংলাদেশের বর্তমান ট্যুরিজম মাস্টার প্ল্যানের সাথে না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে যারা আমরা ইনবাউন্ড ট্যুরিজমটা করি, বিদেশিদেরকে নিয়ে আসি কিংবা ট্যুরিজম নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমরা যখন দেখি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো পর্যটন শিল্পে যেভাবে দৌড়চ্ছে, এগিয়ে যাচ্ছে, সেই বিবেচনা যখন করি তখন থেকে যে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। এটা সত্যি যে বর্তমান সরকার, বিশেষত 2010 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠার পর থেকে সরকার অনেক বেশি সজাগ হয়েছে পর্যটনের ব্যাপারে। তারা অনেক কাজ করছে, আলাদা বোর্ড হয়েছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা যখন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ টুয়াবের প্রথম দিকে কিন্তু আমাদের একটা দাবি ছিল, আজ থেকে আরও 15-20 বছর আগে, যে একটা স্বতন্ত্র ট্যুরিজম বোর্ড চাই, যেখানে পাবলিক এবং প্রাইভেট সেক্টর একই টেবিলে বসে তাদের কথাগুলি বলতে পারবে, বিশেষত প্রাইভেট সেক্টরে তাদের কথা বলতে পারবে। তো সেগুলি হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্ল্যান, আপনি বলছেন যে অনেকদিন পরে হলো ট্যুরিজম মাস্টার প্ল্যানের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব কিছু হলেও তো আমরা অনেকটা আলোর দেখা পাবো, কিন্তু তারপরেও বিভিন্ন বিষয়ে অন্যান্য দেশগুলিকে যদি বিবেচনায় আনি, আমাদের পর্যটনটা এখনও কিন্তু অন্ধকারের পথ পাড়ি দিচ্ছে। মাস্টার প্ল্যানের ভিতর কোন জিনিসটা মনে হয় যেটা সাধারণ মানুষ খুব বেশি অ্যাপ্রিশিয়েট করবে যদি বাস্তবায়ন হয়? একটা হচ্ছে যে টোটাল ট্যুরিজমের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বাংলাদেশে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে টোটাল ট্যুরিজমের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে যে যার মতো করে, যেহেতু কোনো টাউন প্ল্যানিং নাই, কোনো মাস্টার প্ল্যান ছিল না, যে যার মতো করে করছে। আপনি যদি কক্সবাজারের উদাহরণ আমি যদি দেই, কিংবা আমি যদি সেন্ট মার্টিন উদাহরণ আপনাকে যদি দেই, কক্সবাজারে তো আসলে কত হোটেল আছে সেটা বোধ করি ওখানকার কর্তৃপক্ষ আসলে জানে না। প্রতি মুহূর্তেই নতুন নতুন হোটেল হচ্ছে, কেউ বলে 500, কেউ বলে 600, কেউ বলে 400। সেন্ট মার্টিন অবস্থা দেখেন, সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, যেটা পুরোটাই একটা পাথরের উপর ভাসমান। হ্যাঁ, সেই কোরাল আইল্যান্ডে আমরা প্রায় এখন তো বোধহয় প্রায় 300-400 হোটেল হয়ে গেছে ওখানে, ওই জায়গাটার মধ্যে হয়ে গেছে। তো কোনোটাই কিন্তু প্ল্যান ওয়াইজড হয় নাই। হ্যাঁ, যেমন সেন্ট মার্টিনে যে ধরনের কাঠামো থাকা দরকার ছিল, বা কক্সবাজারেও যে কাঠামো থাকা দরকার ছিল, অথচ বিশ্বের অন্যান্য দেশগুলি যেখানে মোটামুটি একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে চলে, ওখানে কিন্তু কতগুলি রুল আছে। ফর এক্সাম্পল ধরেন বিচ ট্যুরিজমে এমন আছে যে ধরেন এই যে একটা গাছ, সমস্ত বিল্ডিংগুলি এই গাছের সমপর্যায়ে থাকতে হবে, কিংবা ধরেন সবগুলি 6 তলায় থাকতে হবে, 6 তলার বেশি হওয়া যায় না। এরকম কিছু একটা রুলস রেগুলেশন আছে টাউন প্ল্যানিংয়ের জন্য। যেহেতু বিচ ট্যুরিজমের আলাদা একটা ক্যারেক্টার আছে। আপনি যদি পাতায়াতে যান, আপনি যদি ফুকেতে যান, কিংবা আপনি যদি সিঙ্গাপুর বা অন্যান্য জায়গায় যদি যান, দেখবেন যে সব জায়গায় কিন্তু একটা মোটামুটি প্ল্যানিংয়ের আওতায় ট্যুরিজমটাকে গড়ে উঠেছে বিশেষত বিচ ট্যুরিজমে। তো মাস্টার প্ল্যানের প্রথমেই কাজ ছিল যে টোটাল ট্যুরিজমটাকে প্রথম হচ্ছে যে কাউন্ট করা। যেমন ধরেন আমাদের মাস্টার প্ল্যানে প্রায় 1051টা ট্যুরিজম স্পট সারা বাংলাদেশে চিহ্নিত করা হয়েছে। হয়তো এর চেয়ে বেশিই আছে, কিন্তু 1051টার মধ্যে পর্যটক যায় কিংবা গেছে সেই বিবেচনা করে এবং এটার
কয়েকটা সোর্স আমাদের আছে। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আমরা সোর্সটা কী করে নিয়েছি। একটা সোর্স হচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, তাদের যে বিভিন্ন জায়গা আছে তারা করেছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সোর্স আছে। এলাকার যে ডিস্ট্রিক্ট যে জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসনের সোর্স আছে। এছাড়াও ধরেন ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে সোর্স আমরা নিয়েছি, আর্কিওলজি ডিপার্টমেন্টের কাছে আমরা সোর্স নিয়েছি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে আমরা সোর্স নিয়েছি, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেট স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার কাছ থেকে নিয়েই এটা করা হয়েছে। এবং পরবর্তীতে এই 1051টা স্পটে আমাদের এখান থেকে সার্ভে টিম গেছে, বিভিন্ন রকম 2 জন 3 জন 4 জন করে ছোটো ছোটো টিম, সার্ভে টিম প্রতিটা স্পটে গেছে, এবং স্পটে গিয়ে তারা জানার চেষ্টা করেছে যে স্পটগুলির বর্তমান কী অবস্থা আছে, কী কী ফ্যাসিলিটি আছে। এই ট্যুরিজম মাস্টার প্ল্যানে হচ্ছে এটা একটা টোটাল 19 জনের একটা টিম। এটার ভেতরে 5 জন হচ্ছেন বিদেশি এক্সপার্ট আর 14 জন হচ্ছে আমাদের লোকাল বাংলাদেশি এক্সপার্ট। এই টোটাল 19 জনের টিম। এটা একটা আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয়েছে। এই টেন্ডারটা পেয়েছে হচ্ছে ভারতের একটা নয়াদিল্লির একটা কোম্পানি। এই কোম্পানির নাম হচ্ছে আইপি গ্লোবাল, যারা মূলত পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্যুরিজম মাস্টার প্ল্যানের কাজগুলি, ডেভেলপমেন্ট প্ল্যানের কাজটা করে থাকে, তারাই কাজটা পেয়েছে। এবং আমাদের যে টিম লিডার উনি হচ্ছেন একজন স্কটল্যান্ডের নাগরিক, ওনার নাম মিস্টার বেঞ্জামিন ক্যারি। এবং আমাদের ডেপুটি টিম লিডার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ফর্মার চেয়ারম্যান ডক্টর নুর ইসলাম নাজেম। এর বাইরে এখানে প্রচুর প্ল্যানার আছে। যেহেতু এটা ট্যুরিজম মাস্টার প্ল্যান, সেজন্য এখানে কিন্তু প্ল্যানারদের আধিক্যই বেশি। এখানে রিজনাল প্ল্যানার, তারপরে আর্কিটেক্ট, তারপরে হচ্ছে জিআইএস ম্যাপিং যারা করে এরা আছে। তারপরে এর বাইরেও ট্যুরিজম থেকেও আছে। ট্যুরিজমের মধ্যে এখানে আসলে একটাই পোস্ট ছিল, ইনবাউন্ড ট্যুর অপারেটর এক্সপার্ট, সেটা হিসাবে আমি আছি এই জায়গাটার মধ্যে। এছাড়াও আমাদের এখানে ফরেন এক্সপার্টরা আছে। আমাদের যে বেঞ্জামিন ক্যারি, ও নিজেই একজন মার্কেটিং এক্সপার্ট, প্রোডাক্ট এক্সপার্ট আছে। শ্রীলঙ্কান ট্যুরিজম অথরিটি যে বর্তমান চেয়ারম্যান, ওনার নাম প্রিয়ান্থা ফার্নান্দেস, উনি আমাদের ওয়ান অফ দ্য এক্সপার্ট। কাশ্মীরের যে ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির যে ওয়ান অফ দ্য যে একজন আছেন, ও হচ্ছে আমাদের এখানে একজন এক্সপার্ট। ফ্রান্সের একজন ভদ্রলোক, উনি আমাদের এখানে প্রোডাক্ট এক্সপার্ট। অস্ট্রেলিয়ার একজন আছে, সে আমাদের এক্সপার্ট। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে আপনাদের প্রচুর এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে এটা তৈরি করা হয়েছে আসলে পাবলিক এবং প্রাইভেট স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে। মানে আমাদের একটা হিসাব আছে যে প্রায় সারা বাংলাদেশে 30 থেকে 35 হাজার মানুষের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলা হয়েছে। কারণ হলো এটা করতে গিয়ে আমাদেরকে 64টা জেলায় যেতে হয়েছে, এবং 64টা জেলা প্রশাসকের সমন্বয়ে একটা পাবলিক এবং প্রাইভেট সেক্টর কনসালটেশন হয়েছে, আমরা যেটাকে বলি এফজিডি, ফোকাস গ্রুপ ডিসকাশন। ওই ফোকাস গ্রুপ ডিসকাশন হয়েছে। 8টা যে বিভাগীয় শহর আছে, সেই 8টা বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে 8টা বিভাগীয় কমিশনারদের আলাদা এফজিডি হয়েছে। এবং সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন পাবলিক সেক্টরের বিভিন্ন ডিসিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ইউনোদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওখানকার ধরেন থানা শিক্ষা অফিসার থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর্কিওলজি ডিপার্টমেন্ট আমন্ত্রণ জানানো হয়েছে, এবং ট্যুরিজমের ধরেন ওখানকার লোকাল হোটেল ওনার অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, গাইড অ্যাসোসিয়েশন। মোটামুটি সকলের সমন্বয়ে কিন্তু আমরা যে কাজটা করেছি, আমরা হলাম যে এই কনসালটেশনের ভিত্তিতে যে রিমার্কগুলি উঠে এসেছে সেইগুলিকে প্ল্যানিং আকারে ড্রাফটিং করা, হ্যাঁ। এবং ওটাকে, আর আমাদের যারা ফরেন এক্সপার্ট যারা ছিল, তারা যে কাজটা করেছে সেটা হলো যে বাংলাদেশের যে এলিমেন্টগুলি আমরা সার্ভেতে পেয়েছি সেটাকে আন্তর্জাতিকরণ ওনারা করেছে। যে এটাকে ধরে তারা আন্তর্জাতিক একটা টুরিস্ট স্পট করার জন্য তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এটাকে কী করা যায়। ধরুন কক্সবাজার তো আমাদের এখানে আছেই, কক্সবাজারকে যদি আমরা একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব করতে চাই, বা সুন্দরবনকে যদি একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব করতে চাই, বা ধরেন আমাদের শ্রীমঙ্গলকে যদি ইন্টারন্যাশনাল হাব করতে চাই, তাহলে আসলে কী কী করা দরকার, সেই এক্সপার্টিসগুলি দিয়েছিল আমাদের এই ফরেন এক্সপার্টিরা। যদিও এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট ডেল্টা অন আর্থ, কিন্তু আমরা আসলে দেখা যাচ্ছে বিদেশিদেরকে বাংলাদেশে আকর্ষণ করার জন্য সাধারণত যেই কথাগুলি বলে থাকি, যেমন লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার, হুইচ ইজ নট ট্রু। মানে যদিও তারা বলে যে হচ্ছে আনব্রোকেন, কিন্তু আপনি তো জানেন যখন আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে লম্বা লোককে, সে উচ্চতায় যে লম্বা হবে সেই সবচেয়ে লম্বা হবে। ব্রাজিলে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে রিও গ্রান্দে দে সোলে, এটা উরুগুয়ের বর্ডারের কাছাকাছি, ক্যাসিনো বিচ, 300 কিলোমিটার উপর। তো আমার কথা হচ্ছে যে আমাদের যদি আপনি সারা পৃথিবীতে যে লংগেস্ট যে বিচগুলো আছে সেই তালিকা কিন্তু কক্সবাজার হয়তো চতুর্থ, পঞ্চম বোধগত করি, হ্যাঁ পঞ্চম। কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে আমরা সেইটাকে ফোকাস না করে যদি আমরা লার্জেস্ট ডেল্টা অন আর্থ, আমাদের যে নদীমাতৃক দেশ, এবং রিসেন্টলি আপনার কথা এখন শুনতে চাবো যে আপনি এমবি গঙ্গা
বিলাস যারা ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার ক্রুজ ছিল, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল। বানারস থেকে যাত্রা শুরু করে, মানে 51 দিনের ট্যুর। এটা ডিব্রুগড়, আসামে গিয়ে শেষ হয়েছে। এইটার বাংলাদেশের আমি গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট ছিলাম। একটু যদি বলতেন। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। মানে প্রথমেই শুনে আমি খুব রোমাঞ্চিত হয়েছি আর কি, চমৎকৃত হয়েছি যে এইটাকে এই মুহূর্তে তারা বলা হচ্ছিল যে লংগেস্ট রিভার ক্রুজ ইন দ্য ওয়ার্ল্ড। এইটা ভারতের বানারসে যাত্রা শুরু করে 13ই জানুয়ারি। আসলে প্রথম ট্রিপটা আমাদের ছিল এবং সেটি উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী। সুতরাং ভারতীয় প্রধানমন্ত্রী কোনো একটা রিভার ক্রুজ উদ্বোধন করা মানে হচ্ছে যে এটার একটা অন্যরকম গুরুত্ব আছে এবং অন্যরকম অত্যন্ত গুরুত্বের সাথে তারা এটা দেখেছে এবং ওখানকার ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে সবাই ওখানে উপস্থিত ছিল। এইটা ভারতের বেনারস থেকে যাত্রা শুরু করে কলকাতা হয়ে, আমাদের কলকাতার সুন্দরবন হয়ে, বাংলাদেশের সুন্দরবন হয়ে 4 ফেব্রুয়ারি, মানে 13ই জানুয়ারি বানারস থেকে স্টার্ট করেছিল, 4 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। আমরা এই বর্ডারটার নাম হচ্ছে আংটিয়ারা বর্ডার, যেটা আমাদের খুলনা সাতক্ষীরা এই সীমান্তে অবস্থিত, এবং ওটা করে 5ই ফেব্রুয়ারি এটা বাংলাদেশে মংলাতে আসে। তো এটাকে লংগেস্ট রিভার ক্রুজ কেন বলা হচ্ছে? এটা হলো প্রথম কথা, হ্যাঁ, এটা হলো 51 দিনের ট্যুর, প্রথম কথা এটা। দুই নম্বর হচ্ছে এটা প্রায় ভারত এবং বাংলাদেশের 27টা ছোট বড় নদী এটা ক্রস করবে এবং এর মধ্যে ভারতের ভাগীরথী, গঙ্গা, ব্রহ্মপুত্র, আমাদের এখানে যত বড় বড় নদী আছে, মানে আমাদের এখানে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র থেকে শুরু করে, বলেশ্বর থেকে শুরু করে, আমাদের পশুর থেকে শুরু করে, শ্যালা থেকে শুরু করে, রূপসা থেকে শুরু করে যা যা নদী আছে, মানে এই রিজনের সব নদীগুলি পড়েছে এবং বাংলাদেশের নদী সবচেয়ে বেশি ছিল। আর এটা ইন্ডিয়ার 5টা স্টেট এবং 2টা দেশ এটাকে কভার করেছে এবং এটা প্রায় 3200 কিলোমিটার রান করেছে, 3200 কিলোমিটার, যার ভেতরে 1100 কিলোমিটার ছিল বাংলাদেশে। বাংলাদেশ ছিল এটা 14 দিন। হ্যাঁ, 14 দিনের টোটাল ট্যুর ছিল এবং এটা মংলা থেকে শুরু করে, মংলা থেকে আমরা গেছি সুন্দরবন থেকে আমরা এসেছি বরিশালের যে আমাদের যে ভ্রাম্যমান যে বাজার এবং আমাদের ব্যাকওয়াটার, সেটা দেখার পরে আমরা এসেছি ঢাকায় নারায়ণগঞ্জের বদ্যের বাজার এটা অ্যাঙ্কর করা ছিল, সেখান থেকে আমরা সোনারগাঁতে গেছি, ঢাকা সিটি সাইট সিইং করেছি। ওখান থেকে আমরা এসেছি টাঙ্গাইলে আমরা আতিয়া মসজিদ গেছি এবং পাত্রাইলে একটা কমিউনিটি ভিলেজ আছে, সেখানে আমরা ভিজিট করেছি। ওখান থেকে আমরা গেছি সিরাজগঞ্জে আমাদের হাটিকমরুল নবরত্ন মন্দির, সেটা ভিজিট করেছি। ওখানে যে গামছা তৈরির ফ্যাক্টরি আছে সেগুলি আমরা ভিজিট করেছি। ওখান থেকে ওটা গেছে হচ্ছে চিলমারিতে অ্যাঙ্কর করার পরে চিলমারি থেকে আমরা গেছি হচ্ছে রংপুরে আমরা তাজহার জমিদার বাড়ি, ডিমলা কালী মন্দির, কারমাইকেল কলেজ, এগুলো সব কিছু করে আবার আমরা চিলমারিতে ওদেরকে নামিয়ে দিয়েছি 14 দিন পরে। এবং 14 দিনের দিন তারা বাংলাদেশের, আমাদের বর্ডারটার নাম হচ্ছে চিলমারি আর ওদের বর্ডারটার নাম হচ্ছে ধুবড়ি, আসামের ধুবড়ি। সেই ধুবড়ি বর্ডার ক্রস করে ওরা ইন্ডিয়াতে চলে গেছে এবং 1 মার্চ গিয়ে টোটাল ট্যুরটা শেষ হয়েছে। তো এটার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে একটা অসাধারণ অভিজ্ঞতা। বলে রাখি যে পরবর্তীতে আমরা আরও 2টা ক্রুজ করেছি, মানে টোটাল 3টা ক্রুজ করেছি একই জাহাজ, যেটা একবার গেছে, একবার এসছে, আর একবার গেছে, 3বার গেছে এবং তিনবারে আমরা প্রায় 100 জনের মতো ট্যুরিস্ট আমরা হ্যান্ডেল করেছি এবং এরা সবাই ছিল বিদেশি। এদের মধ্যে ম্যাক্সিমাম ছিল হচ্ছে অরিজিন হচ্ছে ভারতের এটার যে মেইন ওনার উনি হচ্ছেন দিল্লি বেসড, কিন্তু জাহাজটা তৈরি হয়েছিল কলকাতা ডকইয়ার্ডে এবং কলকাতা ডকইয়ার্ডে কিন্তু আমাদের যে রকেট স্টিমার, প্যাডেল স্টিমার আমাদের যেটা আছে, যেটা 1929 সালে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু কলকাতা ডকইয়ার্ডে তৈরি হয়েছিল। এটাও কিন্তু সেই সেম ডকইয়ার্ডে তৈরি হয়েছে এবং এটা মূলত এটা থাকে হচ্ছে আসলে কলকাতায় ওরা থাকে মেইনলি। কলকাতা থেকে তারা ওই যে ইয়েতে অ্যাঙ্কর মানে ক্রুজটা করে, ওই যে বানারস প্লাস হচ্ছে ওখানে ওই যে ওরা মুর্শিদাবাদ, ফারাক্কা এই জোনটাতে ওরা মোটামুটি ট্যুরটা করে। তো এটা একটা অভিজ্ঞতা এবং এখানে যারা ট্যুরিস্ট ছিল, যারা বলছিলাম ম্যাক্সিমাম ছিল হচ্ছে সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ছিল সবচেয়ে বেশি, তারপরে নরওয়ে ট্যুরিস্ট ছিল সবচেয়ে বেশি, কিছু জার্মান ছিল, কানাডিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ছিল। মোটামুটি এটা হয় কি যে ওই বিদেশি কোম্পানিগুলি, এক একটা ট্যুর কোম্পানিগুলি পুরোটা জাহাজ নিজেরা নিয়েছিল। ওদের এখানে টোটাল 18টা সুইট রুম, মানে 18 দোকানে 36 জন যাত্রী করতে হবে, কিন্তু এটা একটা ফ্লোটিং 5-স্টার হোটেল এবং আমার সৌভাগ্য হয়েছিল দ্বিতীয় যখন ক্রুজটাতে যখন মানুষ কম ছিল ওরা আমাকে ইনভাইট করেছিল এবং আমি 5 দিনও জাহাজে ছিলাম। কেমন টাকা লেগেছিল এই টোটাল ক্রুজে? আমি যেটা শুনেছি সেটা হলো যে প্রায় 40 থেকে 45 হাজার $US পার পারসন। তার মানে এক একজনের ধরেন বাংলাদেশি টাকা আমি যদি ধরি তাহলে বোধহয় 45 থেকে 50 লক্ষ টাকা এক একজনের খরচ পড়েছে। হ্যাঁ, তো এটা হতেই পারে, কারণ হলো এটা 51 দিনের ট্যুর, প্রথমে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে এই জাহাজের মধ্যে আদার দেন ড্রিঙ্কস এবং স্পা, 2টা ছাড়া সব কিছু ফ্রি।
মানে আপনি যখন খুশি তখন খাচ্ছেন, যখন খুশি তখন কফি খাচ্ছেন, যখন খুশি তখন জুস খাচ্ছেন, এই খাচ্ছেন। এবং শোর এক্সকারশন, যখন সে বোট থেকে নামছে সেখানে তার ট্রান্সপোর্টেশন, বিভিন্ন সাইট সিইংয়ে যাচ্ছে সেখানে তার এন্ট্রি ফি, গাইড হাবিবি যা আছে সব কিছুই করা। তার মানে আপনার প্রতিদিন হিসাব যদি আপনি যদি করেন, হিসাবে ধরেন এরকম $US আমি যদি ধরি তাহলে 700-800 এটা 5 স্টার জাহাজ। কারণ আমি নিজে যেহেতু এটা ট্রাভেল করেছি, ওটার যে রুম সেই রুমগুলি একদম অ্যাজ ইট ইজ আমাদের ধরেন সোনারগাঁ শেরাটন হোটেলের চেয়ে কোনো অংশে কম না। এখানে বিশাল বড় রেস্টুরেন্ট আছে, একটা বিশাল বড় একটা লাউঞ্জ আছে, 2টা বার আছে ওখানে, একটা জিম আছে, হোটেলের যে জিম আছে, একটা স্পা সেন্টার আছে, টুরিস্টরা ইচ্ছে করলে তাদের মতো করে গিয়ে স্পা করতে পারে। ফলে একটা হোটেলের যাবতীয় যা আছে, এবং এটা পুরোটা এয়ার কন্ডিশন। হ্যাঁ, এবং একটা সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো যে এখানে নয়েজ এত কম। মানে আমাদের দেশে যে হয় যে জাহাজগুলি আমরা যখন সুন্দরবন বা বিভিন্ন জায়গায় যাই তখন এত বেশি মানে সাউন্ড পলিউশন, এত আওয়াজ যে আমরা কথাই বলতে পারি না। তো ওখানে যে জাহাজগুলি মানে আমাকে যেটা বলা হয়েছে যে জাহাজটা তৈরিতে ওদের খরচ পড়েছে 70 কোটি ইন্ডিয়ান রুপি। 70 কোটি ইন্ডিয়ান রুপি মানে আমাদের প্রায় বোধহয় 90 কোটি বা 100 কোটি বাংলাদেশি টাকার মতো। তো এখানের মধ্যে ম্যাক্সিমাম টাকা বোধহয় খরচ করা হয়েছে যে ওই প্রযুক্তিতে কী করে সাউন্ডটাকে লেস করা যায়। ইভেন ধরেন যে একটা ছোট বোট যেটাকে ওরা বলে টেন্ডার বোট, যেটা নিয়ে আমরা সুন্দরবনের বিভিন্ন ক্রিক্স অ্যান্ড ক্যানেলে গিয়েছি, ওই বোটের কোনো আওয়াজ নাই। আচ্ছা, সুন্দরবনের কথা যেহেতু বললেন, আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তখন দেখলাম অনেক জাহাজে অথবা নৌকায় করে মানুষ মাইক থেকে শুরু করে সাউন্ড বক্স সিস্টেম নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যারা ট্যুর অপারেটর আছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে বা সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন রয়েছে বা স্থানীয় প্রশাসন রয়েছে, তাদের সেই ক্ষেত্রে ভূমিকা কী বা তারা কেন এটা হচ্ছে খুব স্যাড পার্ট। আমাদের এখানে যে জিনিসটা হয়েছে, মানে আমি আমার প্রায় 29 বছরের অভিজ্ঞতা যেটা বুঝতে পারি সেটা হলো যে টোটাল ট্যুরিজম বা পিওর ট্যুরিজমের এসেন্সটা বোধ করে আমাদের অনেকেই আমরা জানি না বা জানার চেষ্টাও করি না, এটাও একটা হতে পারে। কিন্তু ধরেন বিদেশিরা যখন আসে, দেখেন একটা বিদেশি এবং আরেকটা বলে রাখি, এখানে যে ট্যুরিস্ট এসেছিলো তারা সবার বয়স হলো 60 থেকে 80-র মধ্যে, যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন্স বলি, যাদেরকে আমরা এক্সপিরিয়েন্স ট্রাভেলার বলি। দেখেন সুন্দরবনে গেলে যে চিপসের প্যাকেটটা ফেলতে হবে না, সুন্দরবনের ভিতর দিয়ে যখন আমরা হাঁটবো তখন যে আস্তে কথা বলতে হবে বা কথা বলতে হবে না, নৌকা করে যখন আমরা যাব তখন যে কোনো কথা বলতে পারবে না। মানে আমার একবার হয়েছিল যে আমার যে সাথে যে গাইড ছিল সে আমাকে একবার একটু জোর উচ্চস্বরে জিজ্ঞেস করেছিল যে তৌহিদ ভাই এটা কী হবে। তা আমি যে কথা বলতে গেলাম, দেখলাম যে 2জন টুরিস্ট আছে, সে আসলে আমাকেও থামিয়ে দিল বা আমার দিকে তাকে এই করলো, এবং আমরা থেমে গেলাম। এবং দেখেন কত মানে কি বলবো ওটা মানে শিষ্টাচার তারা জানে। যখন ট্যুরটা শেষ হয়ে গেল, শেষ আমার কাছে এসে সরি বললো যে সরি, তোমাকে তখন একটু জোরে কথা বলেছিলাম, কিন্তু তখন আসলে বিষয়টা আমি না, এটা তো আমারই ভুল, আমরা কেন কথা বলবো এই জায়গাটার মধ্যে, কেন কথা বলবো। তো ওদেরকে কিন্তু শিখিয়ে দিতে হয় না, মানে ডুজ অ্যান্ড ডোন্টস তো আমাদের এখানে শিখিয়ে দিতে হয়। মানে কত ভয়ঙ্কর জিনিস দেখেন সুন্দরবনের ভেতরে আমাদের অনেক ট্যুর অপারেটর আমরা গিয়ে ডাস্টবিন স্থাপন করে এসেছি। কেন? কারণ হলো ময়লাটা ওই জঙ্গলে না ফেলে যেন ওই ডাস্টবিনে ফেলি। কিন্তু এইটা ভাবি না যে সুন্দরবনের ভেতরে ওই ডাস্টবিনটা পরিষ্কার করার কোনো লোক নাই, কারণ এটা সিটি কর্পোরেশনের ভিতরে অন্তর্ভুক্ত না। সুতরাং সুন্দরবনের ভেতরে কোনো ডাস্টবিন স্থাপন করা যাবে না। সুন্দরবনের প্রথম কথা হচ্ছে যে কোনো ময়লা ফেলা যাবে না। দ্বিতীয়ত, ময়লা যদি ফেলেন আপনি সাথে সাথে সেই ময়লাগুলি তুলে নিয়ে চলে আসবেন, আপনার জাহাজে বা কোথাও তুলে নিয়ে আসবেন, যেটা আপনি খুলনা বা মংলা নিয়ে সেটাকে আপনি ডাম্প করবেন। আপনি ডাস্টবিন দেওয়া মানে হচ্ছে যে আপনি ট্যুরিস্টদেরকে এনকারেজ করছেন যে ওখানে ময়লা ফেলতে। ময়লা নয় আপনি ফেললেন, কিন্তু ময়লাটা পরিষ্কার করবে কে? কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট তো ওখানে কোনো নিয়মিত টহল নাই যে ওনারা যাবে গিয়ে তারা পরিষ্কার করবে মনের ভেতরে। ট্যুরিজম মাস্টার প্ল্যানে এসেছে কি মানে এত ডিটেল হয়তো আসে নাই, কিন্তু সুন্দরবনকে রক্ষা করতে হবে, সুন্দরবনে অপারেশনটা কীভাবে হতে হবে, বোটগুলি যেগুলি থাকবে বোটগুলি কী ক্যারেক্টার হতে হবে, বোটগুলিতে কী ধরনের যন্ত্রপাতি থাকতে হবে, রাডার থেকে শুরু করে তাদের টেলিকমিউনিকেশন থেকে শুরু করে অন্য কী জিনিস থাকতে হবে সেটার একটা নির্দেশনা দেওয়া আছে। এবং সুন্দরবনের আশেপাশে পেরিফেরিতে যে কিছু স্থাপনা কিন্তু অলরেডি আছে, ওখানে বেশ কিছু ইকো লজ আছে, ইকো কটেজ আছে, সেইখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে। এবং সেখানে আমরা প্রায় 3টা জায়গায় আমরা এটাকে আমরা বলি যে ডিটেল এরিয়া প্ল্যান করে সাজেস্ট করেছি যে এই জায়গাটার মধ্যে কিছু একটা হতে পারে। অনেকে আছে যারা হয়তো সুন্দরবনে হয়তো বোটে যাবে না, তারা হয়তো এখানে এসে থাকতে পারে, এখান থেকে তারা কোনো একটা বোট নিয়ে হয়তো দিনের বেলা কোথাও গিয়ে ঘুরে আসতে পারে, আবার ফিরে আসতে পারে, আবার এই জায়গাটার মধ্যে থাকতে পারে। তাতে হয় কি যে স্থানীয় যে মানুষজন যারা আছে, যাদেরকে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম বলি, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হয়। এবং ট্যুরিজমটা তখনই সাস্টেইন করে, কিংবা রেসপন্সিবল ট্যুরিজমকে এখন সারা বিশ্বে আমরা বলছি, তখনই সাস্টেইন করবে যখন কিন্তু এই লোকাল পিপল তারা কিন্তু আর্থিকভাবে ট্যুরিজমের মাধ্যমে বেনিফিটেড হবে। তখন কিন্তু তারা দেখেন সুন্দরবনের এখানে কি হয়, ধরেন অবৈধভাবে হয়তো গাছ কাটা হয়, অবৈধভাবে হয়তো মৎস্য শিকার করা হয়, কিন্তু ওদেরকে যদি আমরা একটা অল্টারনেটিভ একটা জবের একটা নিশ্চয়তা দিতে পারি, ওরা কিন্তু এটা বাদ দিয়ে কিন্তু তখন সুন্দরবনের ট্যুরিজমে কিন্তু সন্নিবেশিত হবে। তখন কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু অনেক কিছু আমাদের কমে যাবে। তো এটা একটা অল্টারনেট
জব এবং অল্টারনেট একটা সলিউশন, সেটার একটা ইন্টেনশন দেওয়া আছে। তো তারপর আমি বলবো যে সুন্দরবনে আমরা যারা কাজ করি, বিশেষত এখানে খুলনাতে অ্যাসোসিয়েশন আছে, ঢাকাতে অ্যাসোসিয়েশন আছে, এবং আমরা যারা বিচ্ছিন্নভাবে কাজ করি, আমি মনে করি যে এটা সময় এসছে। বিশেষত আপনি যে কথাটা বলছিলেন যে মাইক, আজ সুন্দরবন হচ্ছে আমরা বলি ফিল দ্য সাইলেন্স। আপনি সুন্দরবনে যাবেন হচ্ছে নীরবতাকে অনুভব করার জন্য। এখন সুন্দরবনে গিয়ে যদি আপনি মাইক বাজানো শুরু করেন, সুন্দরবনের বোটের মধ্যে যদি আপনি ডিজে চালান, সুন্দরবনে যদি আপনি বড় গান করেন, ওখানে যদি নাচের অনুষ্ঠান করেন, ইভেন সুন্দরবনের কোনো বোটে তো কোনো ধরনের টেলিভিশনের কোনো সুযোগ থাকা উচিত না। আপনি টেলিভিশন দিয়ে কী করবেন ওখানে, ওই জায়গাটা দেখে কী করবেন আপনাকে, তাই না? সুন্দরবনে আপনি যাচ্ছেন একেবারে একটা নীরব একটা জায়গায়, বিচ্ছিন্ন একটা জায়গায়, এবং সেইটার নীরবতাটাকে আপনি উপভোগ করতে যাচ্ছেন। হ্যাঁ, পশু পাখি আপনি দেখতে যাচ্ছেন, এই যে আপনি বিকট শব্দে যাচ্ছেন, হ্যাঁ, ইঞ্জিনগুলির আওয়াজ হচ্ছে, ধোয়া হচ্ছে, এই যে মাইকগুলি নিয়ে যাচ্ছেন, আপনি তো কোনো ধরনের পশু পাখি দেখতেই পারবেন না। আপনি ঘরে যাচ্ছেন কিসের জন্য? হয় গাছগাছালি দেখতে যাচ্ছেন, যেটাকে আমরা বলি ফ্লোরা, আর এটা হলো ফনা, যেটা আপনি পশু পাখি দেখতে যাচ্ছেন। তো এই আওয়াজে তো আপনি পশু পাখিতে শুরু করে কোনো দেখতে পারবেন না, মানে পাখিও দেখতে পারবেন না। হ্যাঁ, আমি রিসেন্টলি যে ট্রিপটা করে আসলাম গঙ্গা বিলাসের সাথে, সেটা একেবারে সুন্দরবনের শেষের দিকে ছিল। বিশ্বাস করেন, আমি আমার সুন্দরবনে এতবার আমি গেছি, এত পাখি আমি কখনোই দেখি না। মানে এই ট্যুরে আমি নিজেই আমার মানে মুঠোফোনে যে ছবিগুলি ধারণ করেছি, আমার কাছে মনে হয়েছে যে গত 20 বছরে আমি এত পাখি সুন্দরবনে দেখিনি। কারণ ওই যে মানুষ কম, যার জন্য কিন্তু ওখানে আছে, এবং আমি অনেক ওয়াইল্ড লাইফও দেখেছি। হ্যাঁ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের কথা বলছিলেন, আমার জাস্ট মনে হলো যে ট্যুরিজমের জন্য কিন্তু আমাদের যে পরিমাণ অ্যাসোসিয়েশন আমাদের এখানে এক্সিস্ট করছে, সেই অর্থে কি দৃশ্যমান কোনো কাজ আমাদের এই অ্যাসোসিয়েশনের কিনা, যেটা আমরা সাধারণ মানুষ সেটা ফিল করে কিনা যে এই অ্যাসোসিয়েশন আসলে এই কাজটা করছে, রেদার দেন যে তারা হয়তো গভর্নমেন্টের সাথে অনেক ধরনের নেগোসিয়েশন করছে, ইন্টারনাল অনেক জিনিস হয়তো তারা কাজ করছে, যেটা হয়তো সাধারণ মানুষ কিন্তু সেটা টের পাচ্ছে না। তো সেই বিষয় এটা নিয়ে একটু কথা বলা খুব মুশকিল মানে হলো যে আসলে আমাদেরই তো বন্ধুবান্ধব কলিগরাই তো এই কাজগুলি করেছে। আমি আসলে এগুলির কোনো অর্থই খুঁজে পাই না, এবং আমি মনে করি যে অ্যাসোসিয়েশন হওয়া উচিত প্রোডাক্ট ভিত্তিক। হ্যাঁ, যেমন ধরেন ট্রাভেল এজেন্টের একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, অ্যাটাব আছে, ট্যুর অপারেটর একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, টোয়াব আছে, হোটেলের একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, রিসর্টের হয়তো একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, হয়তো যারা রেস্টুরেন্ট তাদের একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, এমনি মানে হতেই পারে। আমাদের এখানে আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এত অ্যাসোসিয়েশন, এবং সমস্ত অ্যাসোসিয়েশনগুলি আসলে রেজিস্টার্ড, বাণিজ্য মন্ত্রণালয় যারা টিও ডিপার্টমেন্ট তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, এফবিসিসিআই যেটা আমাদের সবচেয়ে বড় অর্গানাইজেশন, মাদার বডি, তারাও তাদেরকে দিয়েছে। সুতরাং এগুলিকে কেন দিল সেই প্রশ্ন এখন করাটা অবান্তর। কারণ হচ্ছে যে অ্যাসোসিয়েশনরা যাদেরকে দিয়েছে তারা তো নিশ্চয়ই হয়তো বুঝে শুনেই দিয়েছে, না বুঝে শুনে এই কাজগুলি তারা কেন করবে? হ্যাঁ, কিন্তু আমাদের এই সেক্টরে দেখবেন যে এত বেশি অ্যাসোসিয়েশন, কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু খুব বেশি অ্যাসোসিয়েশন দেখা যায় না। যে ওষুধের হইলে হয়তো ওষুধের একটা অ্যাসোসিয়েশন, গার্মেন্টসের হয়তো একটা অ্যাসোসিয়েশন, বা গার্মেন্টসের হয়তো 2-3 অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু ভিন্ন। হ্যাঁ, কি হয়তো ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে যে অ্যাসোসিয়েশনগুলির কথা বলা আছে, আমি জাস্ট গতকালও একটা অ্যাসোসিয়েশনের নাম বলছি না, ব্রাউজ করলাম, দেখলাম যে তার ওয়েবসাইটই দেখাচ্ছে না। আমি সেই বলছি আপনাকে। তো এখন হয়েছে কি, আমাদের এখানে একটা তো প্রবণতা আছেই যে ট্যুরিজম প্রফেশনাল হওয়ার চেয়ে ট্যুরিজম সংগঠক বা ট্যুরিজম নেতা হওয়ার একটা প্রবণতা তো আমাদের অনেকেই আছে। আমি ট্যুরিজম করি বা না করি, কিন্তু এটা কেউ বুঝতে চাই না যে আপনি তখনই একজন ট্যুরিজম প্রফেশনাল হতে পারবেন যদি আপনি কিংবা আপনার কোম্পানি সাস্টেইন করে। এখন আপনার কোম্পানি হয়তো কোনো ধরনের কোনো ট্যুরের সাথে যুক্ত না, কিন্তু আপনি খুব বড় নেতা, খুব বেশি আপনি যখন নেতৃত্ব আপনার যখন থাকবে না, তখনই তো আপনাকে আসলে কেউ কিন্তু ডাকবে না প্রফেশনাল হিসেবে। কিন্তু আপনি যদি ট্যুরিজম প্রফেশনাল হিসেবে যদি থাকেন, তাহলে আপনাকে কিন্তু সবসময় কেউ না কেউ ডাকবে, কারণ আপনি কোনো না কোনোভাবে এই ইন্ডাস্ট্রিকে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে প্রকারান্তরে সরকারকে কন্ট্রিবিউট করছেন। যেমন ধরেন আমরা খুব বড় গলায় বলতে পারি যে আমরা সরকারকে কন্ট্রিবিউট করছি, আমরা প্রতি বছর 800-1000 ট্যুরিস্ট নিয়ে আসছি, এর মাধ্যমে আমরা হয়তো এক একজন হয়তো কেউ 1 কোটি, কেউ 2 কোটি, 3 কোটি হয়তো বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি, আমরা যেটা দেশের প্রয়োজনে কাজে লাগছে। আমাদের মতো একটা দেশ যেটা মধ্যমায়ের দেশ হচ্ছে, 2041-এ আমাদের দেশ উন্নত দেশ হবে, সেই জন্য তো আমাদের ফরেন এক্সচেঞ্জের দরকার। এবং বাংলাদেশ দেখেন এই কোভিড কালের মধ্যে কিন্তু টিকে গেল শুধুমাত্র কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কারণে। ফরেন এক্সচেঞ্জের কথা বললেন, যেমন আমরা প্রবাসী যারা রয়েছেন তাদেরকে অনেক ধরনের প্রায়োরিটি দেই বা দেওয়ার চেষ্টা করি, যেহেতু তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কিন্তু আপনাদের মতো যারা ট্যুর অপারেটর রয়েছেন, ইনবাউন্ড ট্যুর যারা করছেন, বিদেশ থেকে বিদেশি পর্যটক নিয়ে এসছেন, বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন, সেই ক্ষেত্রে আপনাদেরও কি সেইভাবে কি মূল্যায়ন হচ্ছে বা হওয়া উচিত? একদম হচ্ছে না, হওয়া তো উচিত অবশ্যই, একদম হচ্ছে না। এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুঃখ এবং কষ্টের জায়গা। দেখেন, এটা কিন্তু সরকারকে কিন্তু অনুধাবন করতে হবে।
আমি একটা দুইটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশ থেকে বিভিন্ন রকম পণ্য যারা করছে, গার্মেন্টস যারা করছে তারা তো পাচ্ছেই, বিভিন্ন হ্যান্ডিক্রাফট যারা করছে তারা পাচ্ছে, চিংড়ি মাছ যারা করছে তারা পাচ্ছে। সেটা বাদ দেন, শুধুমাত্র ধরেন একটা কুচে মাছ, আমরা খাঁটি বাংলায় বলি কুচ্চা মাছ, মানে কুচে মাছ, এটাও যারা বিদেশে রফতানি করে তারাও কিন্তু ইনসেন্টিভ পায় সরকারের কাছ থেকে, ঠিক আছে? এখন ট্যুরিজম এত বড় একটা সেক্টর, এখানে ট্যুর অপারেটররা আছে, এখানে হোটেলিয়াররা আছে। হোটেলিয়াররা তো অনেক বড় ফরেন এক্সচেঞ্জ আর্ন করে থাকে, অনেকেই আছে যারা সরাসরি হোটেলের মাধ্যমে এই কাজগুলি করে থাকে, এবং এটা আমাদের চেয়ে অনেক বড় সেক্টর। তো এত বড় একটা সেক্টর হওয়ার পরেও আনফর্চুনেটলি আমরা যারা বিদেশে থেকে কাজ করি তারা কেউ ইনসেন্টিভ পাই না। এবং আমরা যখন ইনসেন্টিভের কথা বিভিন্ন জায়গায় বলেছি, আমি দু একটা উদাহরণ দিই আপনাকে। আমি এনবিআরে দু একটা মিটিংয়ে 4-5 বছর আগে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা ইনসেন্টিভের কথা বলেছিলাম, আমরা ট্যাক্স ফ্রি ভেহিকেলের কথা আমরা বলেছিলাম। আমরা যখন ট্যুরিস্টদেরকে নিয়ে যখন হ্যান্ডেল করি, বিভিন্ন যে যানবাহন ইউজ করি, সেই যানবাহনগুলি সবগুলি হচ্ছে আপনার যে রিকন্ডিশন ভেহিকেল। এক একটা হলো 2000, 2001, 2005, 2007 এরকম। অথচ আমরাই যখন দেশের বাইরে যাই, শ্রীলঙ্কায় যাই, নেপালে যাই, ভুটানে যাই, দেখি যে কি চকচকে ধকধকে গাড়িতে করে আমাদেরকে ট্যুরিস্টদেরকে তারা রিসিভ করে। আপনি এটা বাদ দেন, আপনি দেখেন যে আমাদের এখানে যে ক্রিকেট হয়, ক্রিকেটের সময় যে ক্রিকেট টিমগুলি বাংলাদেশে আসে, তাদের যে গাড়ি আপনি খুব লক্ষ্য করবেন, কি গাড়ি ওখানে যায় হচ্ছে আমাদের যে লাইনের যে গাড়িগুলি, সাউদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, হানিফ পরিবহন, এইসব গাড়িগুলি কিন্তু ওদেরকে রিসিভ করতে যায়। অথচ আমাদের প্লেয়াররাই যখন শ্রীলঙ্কায় যায়, তখন যে গাড়িতে ওদেরকে রিসিভ করে, যে মার্সিডিজ বেঞ্জ বা অন্যান্য যে গাড়িতে রিসিভ করে, দেখে কিন্তু ওরা নিজেরাই কিন্তু আসলে অবাক হয়ে যায়। তার মানে হলো যে যে কথাটা আমি বলছিলাম যে এনবিআর আমরা গেছি, এবং আমরা যখন এই কথাগুলি বলি যে ট্যাক্স ফ্রিতে বা কম রিবেটে ট্যাক্সের সুযোগ দেওয়া হোক, অথচ দেখেন বাংলাদেশে কত ধরনের মানুষজনকে কিন্তু ট্যাক্স ফ্রি বা রিবেটে কিন্তু গাড়ি আনার সুযোগ দেওয়া হয়েছে। আমি এমনও বলতে শুনেছি যে না, এদেরকে তো এগুলো দেওয়া যাবে না, কারণ এই ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে তারা মিস ইউজ করবে, তারা হয়তো তাদের বউ বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে। একদম এই কথাটা শুনেছি আমি, যে তাদের বউ বাচ্চাদেরকে ঘুরে বেড়াবে, স্যার এদেরকে এগুলো দেওয়া যাবে না। তার মানে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে পর্যটনটা নাম্বার 1 এখনও প্রায়োরিটি সেক্টর না বাংলাদেশে। আমরা যারা কিছু মানুষজন আছি, আমরা পর্যটন নিয়ে কথা বলছি, কিন্তু সরকারের তরফ থেকে, সরকারের শীর্ষ মহল থেকে পর্যটনকে এখন পর্যন্ত প্রায়োরিটি সেক্টর হিসেবে গণ্য করা হয়নি। আপনি দেখেন যে বাংলাদেশের টপ 10 প্রায়োরিটির মধ্যে ট্যুরিজম নাই। হয়তো এটা যৌক্তিক কারণেই নাই, কারণ আমাদের মতো একটা ঘনবহুল দেশে সেখানে তো আমাদের সিকিউরিটি হলো আমাদের প্রায়োরিটি, খাদ্য আমাদের প্রায়োরিটি, শেল্টার আমাদের প্রায়োরিটি, কিন্তু দেখেন টপ 10-এর মধ্যে কিন্তু নাই। যার জন্য 2010 সাল আমাদের লাগলো একটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠা করার জন্য। এবং ট্যুরিজম বোর্ডের যদি আপনি বাজেটের থেকে যদি খেয়াল করবেন, যে সকল মন্ত্রণালয় থেকে সবচেয়ে কম বাজেট পাচ্ছে আমাদের পর্যটন মন্ত্রণালয়। আমরা ব্র্যান্ডিং যেটা করেছি সেটা আমি মনে করি যে রং ব্র্যান্ডিং করেছি, কিংবা আমরা ঠিকমতো ব্র্যান্ডিংই করতে পারিনি। আসলে আমরা কি চাই, বা আমাদের বিদেশি যখন আসে তখন সে বাংলাদেশকে কীভাবে দেখে, ওইটা আমরা বিবেচনা করি না। কি বলে যে এই যে বিদেশি টুরিস্টরা বাংলাদেশে এসে তাদের চোখে বাংলাদেশ কোন জায়গাটা, বা তাদের এক্সপিরিয়েন্সটা কি? আমি আমার ট্যুরিস্টরা যখন আসে, যখন চলে যায়, যাওয়ার ঠিক আগের দিন তাদেরকে আমরা একটা ফিডব্যাক ফর্ম দিই। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, 99.99% মানুষ, আমরা একটা শেষ প্রশ্ন একটা করি যে তোমার কী কী জিনিস ভালো লেগেছে এবং হোয়াট থিং ইউ লাইক মোস্ট, বাংলাদেশের সবচেয়ে ভালো তোমার কি লেগেছে। আমি 99.9 এই ফিডব্যাকটা দেখেছি, তারা বলছে যে দ্য পিপল অফ বাংলাদেশ, স্মাইলিং পিপল অফ বাংলাদেশ, দ্য হসপিটেবল পিপল অফ বাংলাদেশ, পিপল অ্যান্ড পিপল। মানে ওরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন গেছে তখন তারা যে মানুষের সাথে কথা বলেছে, মানুষের সাথে মিক্স হয়েছে, মানুষের স্মাইলিং হাসি দেখেছে, যেটার জন্যই আসলে ওরা এদেশে এসছে, দেখতে চায়, ওরা এটাই দেখে। সুতরাং আমাদের বিবেচনায় কিংবা একজন বিদেশির বিবেচনায় বাংলাদেশের নাম্বার 1 প্রোডাক্ট হওয়া উচিত মানুষ। এখন মানুষ তো বলা যাবে না, বলা যায় যে মানুষ এবং তার বিচিত্র জীবন ধারণ বা জীবনযাত্রা, এই জীবন এবং জীবনযাত্রা দেখার জন্য কিন্তু মানুষ আসে। সে কী করে ঘরে থাকে, কী করে তার ঘরটাকে সে মাটি দিয়ে লেপে, কী করে সে খেতে কাজ করছে, সে কী করে ধান চাষ করছে, সে কী করে ধান মাড়াই করছে, এই যে টোটাল যে তার জীবন প্রণালী বা জীবনযাপন যে প্রক্রিয়া, এটা দেখার জন্য আসলে মানুষ আসে। এই প্রশ্নে একটা জিনিস মনে পড়ে গেলো, আমি স্টকহোমে গিয়েছিলাম সুইডেনে, তো ওখানে গিয়ে দেখলাম থিংস টু ডু এর ভিতর কী কী রয়েছে, যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ওপেন এয়ার মিউজিয়াম। তো ওপেন এয়ার মিউজিয়ামটি কি দেখার জন্য গেলাম, গিয়ে দেখি যে বিভিন্ন জায়গায় 300 বছর আগে সুইডেন যেরকম ছিল, এই ঘোড়ার রাস্তাবল, গরু রেখেছে, দোপারা, কাপড় কাচছে। তো আমি বললাম, তো তোমরা তো আমাদের চেয়ে 300 বছর পিছিয়ে আছো। মানে বললাম, তোমরা সুইডেন 300 বছর আগে এরকম ছিল, আর আমাদের বাংলাদেশ এখন এরকম, অর্থাৎ তাহলে তোমরা আমাদের 300 বছর পিছিয়ে আছে। তোমরা যদি আমাদের দেশে যাও, তোমরা সর্বত্র এই গ্রামে গঞ্জে গেলে এই দৃশ্য কিছু না কিছু তুমি পাবা, এখনো এক্সিস্ট করে। তো আমি মনে করি আসলে বাংলাদেশের
প্রতিটা জেলা প্রতিটা জায়গায় আসলে ট্যুরিজম ডেস্টিনেশন হতে পারে যদি আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের দৃষ্টিতে ট্যুরিজমটা এবং ট্যুরিজম প্রোডাক্টটা দেখি, কিন্তু আমরা একজন বিদেশি যারা এই দেশে বেড়াতে আসবে তাদের দৃষ্টিতে আসলে আমরা ট্যুরিজমটা দেখি না। মানে আমাদেরকে একটু উপর থেকে তাকিয়ে দেখতে হবে যে ও আসলে কী চায় বা কী পছন্দ করে। হ্যাঁ, এখন ধরেন আমাদের কাছে কক্সবাজার, যে কথাটা আপনি বলছিলেন, কক্সবাজার হচ্ছে নাম্বার 1 ট্যুরিস্ট ডেস্টিনেশন। ফলে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের জন্য তাই, ইভেন আমাদের সন্ধ্যার পর কোনো অ্যাক্টিভিটি, হ্যাঁ, আমাদের রিজনাল ট্যুরিজমের জন্য হয়তো ঠিক আছে, কলকাতার মানুষটা বা নেপালের মানুষটা এসে হয়তো কক্সবাজারকে পছন্দই করবে। কিন্তু ধরেন কক্সবাজার নাম্বার 1 ডেস্টিনেশন ধরছি, কিন্তু সে সন্ধ্যার পরে কি করবে? না, সে ঠিক আছে, কিন্তু বিদেশিদের জন্য তো কক্সবাজার নাম্বার 1 না। আসলে ডেস্টিনেশনের পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিসও থাকতে হবে। হ্যাঁ, সেই অ্যাক্টিভিটিস কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি, যার জন্য উজ্জ্বল আমরা কিন্তু বিদেশিদের কাছে বা বিদেশি ট্যুর অপারেটরদের কাছে কক্সবাজারকে সেল করতে পারি নাই। ঠিক আছে, ওদেরকে আমরা অনেক চেষ্টা করেছি, দেখিয়েছি, ওরা দেখে বলে যে আচ্ছা একটা জিনিস বলো তো, যে ইটালির একটা বিচ রেখে বা স্পেনের একটা বিচ রেখে, জার্মানির একটা বিচ রেখে, লন্ডনের একটা বিচ রেখে, হ্যাঁ, একটা ট্যুরিস্ট, ওই দেশের একটা ট্যুরিস্ট তোমার এই কক্সবাজার বিচ দেখতে কেন আসবে? যেটা আপনি বললেন যে আমাদের এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে দিনের বেলা আপনি বিচে যাবেন, একটু পাটা করবেন, আর পরবর্তীতে সন্ধ্যায় এসে আপনি রেস্টুরেন্টে বসে খাবেন। আদার দেন দ্যাট, মানে দু একটা জায়গা আছে, সেই জায়গাগুলি খুব বেশি বিদেশি ট্যুরিস্টদের উপযোগী আসলে না। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আপনি একটু অ্যাক্টিভিটিসগুলি যদি করা যায়, যেটা আমরা অন্যান্য, দেখো না, ধরেন আমি যদি পাতায়ের কথা যদি বলি, পাতায়ের যে বিচ, মানে এটা তো ধরেন এপার আর ওপার গেলে হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা হবে, কিন্তু 1.5-2 কিলোমিটার লম্বার মধ্যে তো এখানে হাজার হাজার টুরিস্ট ওখানে যাচ্ছে, লক্ষ লক্ষ টুরিস্ট যাচ্ছে, বিকজ তাদের এখানে অ্যাক্টিভিটিস আছে। মানে টুরিস্টরা কিন্তু আসলে অ্যাক্টিভিটিস চায়, এবং টুরিস্টরা কিন্তু পকেট ভর্তি টাকা নিয়ে যায়, এবং সে কিন্তু ওই টাকাটা চায় যে ফিরে আসার সময় তার মানিব্যাগটা খালি থাকুক, সে কিন্তু সেটাই চায়। এখন আপনার দায়িত্ব যে ওই টুরিস্টের পকেট থেকে টাকাটা বা ডলারটা বের করে আনতে পারার মতো সক্ষমতা আপনার আছে কিনা। একটু অ্যাড করি যে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম, তো সেখানে একটা ট্যুর প্যাকেজ ছিল যে কৃষকরা কি করে ক্ষেতের থেকে ধান সংগ্রহ করে এবং ওইটা দিয়ে রাইস তৈরি করে, রাইট, এবং সেইটাই এত প্রেজেন্টেবল ওয়েতে তারা তৈরি করলো যে একটা মানুষ পয়সা দিয়ে দেখছে যে কৃষক ক্ষেত থেকে ধান সংগ্রহ করে কি করে ধান থেকে মাড়াই করে চাল করে সেখান থেকে কি করে পাতিলে রাইস তারা তৈরি করছে, এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সেটা হয়তো প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটলো। অথচ দেখেন বাংলাদেশ, অথচ আমরা নিজেরই কৃষি প্রধান দেশ, আমাদের ধান হচ্ছে আমাদের প্রধান স্টেপল ফুড, এবং আমরা এটার উপরেই বেঁচে আছি বছরের পর বছর ধরে। অবশ্যই আমাদের এখানে তো আমাদের এখানে রুরাল ট্যুরিজম, অ্যাগ্রো ট্যুরিজম, হ্যাঁ, কমিউনিটি বেসড ট্যুরিজম, এগুলো তো এখন চেঞ্জ হচ্ছে। তারপর যদি আমরা বলি 12 মাসে 13 পার্বণ, আমাদের কি 12 মাসে আমাদের কোনো ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড কোনো ট্যুর প্যাকেজ আমরা করতে পেরেছি? একদম নাই, একদম। আমরা হয়তো ভাবি যে আমাদের দেশ কিছুই নাই। দেখেন বোম্বের মতো জায়গায়, রিও যেটা ব্রাজিলে, ওদের একটা প্যাকেজ রয়েছে স্লাম ট্যুরিজম, অর্থাৎ ফাভেলা ট্যুরিজম বলে ওরা। $100 বা $150 দিয়ে মানুষ বস্তিতে কি করে লোক থাকে সেইটা দেখার জন্য যায়, অর্থাৎ সেইটাকেও তারা একটা প্রোডাক্ট তৈরি করতে পেরেছে। তো আমরা যারা বলি যে আমাদের আসলে নাই, কিন্তু সেইটা বলার চেয়ে উচিত হচ্ছে আমাদের যাই আছে সেইটা দিয়ে কিন্তু প্রেজেন্ট করা, হ্যাঁ, কিছু প্রেজেন্ট করা, তৈরি করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের তো ডেফিনেটলি আমাদের এখানে ট্যুরিজম, ওই যেটা বললাম যে ট্যুরিজম প্রফেশনালের কিন্তু অভাব আছে, এই ট্যুরিজমটাকে নিয়ে ক্রিয়েটিভ চিন্তা করার মানুষের অনেক অভাব আছে। আমাদের ট্যুর অপারেটর বা বিভিন্ন যে অ্যাসোসিয়েশন রয়েছে এই ট্যুরিস্টদেরকে বা ট্যুর অপারেটরদেরকে স্কিল করার জন্য অবশ্যই একাধিক প্যাকেজ, কি করে ইনোভেটিভ প্যাকেজ, প্রোডাক্টিভ প্যাকেজ, এবং সেইগুলি যারা করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, অবশ্যই সেটাই তো ট্যুরিজম বোর্ডের কাজ। কিন্তু আমরা কিন্তু পৃথিবীর সব জায়গায় ট্যুরিজম বোর্ড তো চাই কাজ, নেপাল ট্যুরিজমের কাজ কি? হ্যাঁ, নেপাল ট্যুরিজম বোর্ড কি করবে? সে কি বিদেশিদেরকে আনার ক্ষেত্রে বেশি এমফাসাইজ দিবে, নাকি ওই লোকাল ডোমেস্টিক ট্যুরিস্টদের আনার জন্য এমফাসাইজ দিবে? তাহলে শ্রীলঙ্কা ট্যুরিজম বোর্ডের কাজ কি? হ্যাঁ, শ্রীলঙ্কা প্রমোশনাল ট্যুরিজম বোর্ড আছে, থাইল্যান্ড ট্যুরিজম বোর্ড আছে, সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড আছে, তাই না? তো বোর্ডের কাজই তো তাই না, যে ওর দেশটাকে, এবং নট অনলি বোর্ড, আমি ইন অ্যাডিশন বলতে চাই, ধরুন আমাদের প্রতিটা জেলার যে ডিসি অফিস রয়েছে, প্রতিটা ডিসিরই কিন্তু সেই ক্ষমতা রয়েছে, তার চেষ্টা করলে কিন্তু তার জেলার ডিসি চেষ্টা করতে পারে যে একটা ফটোগ্রাফি কম্পিটিশন, একটা ব্লগিং কম্পিটিশন, সেই এলাকার প্রোডাক্টগুলিকে নিয়ে একটা সুন্দর কফি টেবল বই, একটা ট্রাভেল লিটারেচার নিয়ে, যেমন সিলেট বিভাগের উপর 20-25টা লেখা নিয়ে সুন্দর একটা বই বের করতে পারে। আমাদের ট্রাভেল লেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আমরা এই উদ্যোগগুলি নিয়েছি, কিন্তু আমাদের সংগঠন এতই ছোট, আমাদের সেই অর্থনৈতিক সেই সক্ষমতা নেই যে আমরা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো। স্বাভাবিকভাবেই আমরা ট্যুরিজম যে সংগঠনগুলি রয়েছে বা পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড বা সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্ট্রি, আমরা কিন্তু 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি একটা ট্রাভেল বুক ফেয়ার করার জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা ট্যুরিজম বোর্ড বা মিনিস্ট্রি বলছে, কালচার মিনিস্ট্রির কাছে যান, কালচার মিনিস্ট্রি বলছে এটা ট্যুরিজম, আমরা কিন্তু এটার
এক লাইনের উত্তর হচ্ছে উজ্জ্বল, সেটা হচ্ছে যে ট্যুরিজম আমাদের দেশে এখনও প্রায়োরিটি সেক্টর না, এবং ট্যুরিজমের মাধ্যমে যে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যেটা আমাদের মতো এই মধ্যমায়ের দেশের জন্য খুবই জরুরি, এটা কেউ ভাবছে না। ট্যুরিজমের মাধ্যমে যে আপনার যে কর্মসংস্থান যে সৃষ্টি করা যায়, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প। ইভেন ট্যুরিজমের মাধ্যমে যে একটা পজিটিভ ইমেজ, আমি বলি যে মানে উন্নত একটা ভাবমূর্তি বিনির্মাণ করা যায়, সেই কথাটা কিন্তু আমরা ভাবছি না। আর দারিদ্র্য বিমোচন তো আছে। ফলে যতক্ষণ পর্যন্ত একটা দেশ আসলে এই বিষয়টা নিয়ে না আমি কিছুদিন আগে শ্রীলঙ্কাতে ঘুরে আসলাম, আপনি নিশ্চয়ই শ্রীলঙ্কায় গেছেন, এই যে মাসখানেক আমি শ্রীলঙ্কাতে ঘুরে আসলাম, আমি না অ্যামেজড, জানেন, বিশ্বাস করেন যে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে শ্রীলঙ্কা হচ্ছে মানুষ না খেয়ে রাস্তায় রাস্তায় মরে পড়ে আছে, শ্রীলঙ্কার মানুষ ঠিক মতো এখনও খেতে পায় না, এইসব অনেক কিছু। শ্রীলঙ্কাতে গিয়ে শুনলাম, ওখানে যখন বোর্ডের সাথে একটা মিটিংয়ে বসলাম, বললো যে আমাদের এখানে প্রতিদিন 5,000 বিদেশি টুরিস্ট আসছে, এবং 2023 সালে ওদের টার্গেট হচ্ছে মোর দেন 2 মিলিয়ন, মোর দেন 2 মিলিয়ন পিপল। এবং আমরা যে গল যে সিটিটা, ওখানে যখন গেলাম আমার কাছে মনে হলো যে আমি আসলে সুইজারল্যান্ডের কোনো একটা ছোট্ট শহরে আছি, মানে ডানে বামে সামনে পিছিয়ে শুধু আমি বিদেশি দেখতেছি, এখানে কোনো লোকাল লোকে আমি খুঁজে পাচ্ছি না আর কি। এবং দ্য ওয়ে দে প্রেজেন্ট, এবং ওটা যে খুব বেশি লাক্সারি, ধরুন আমরা একটা জায়গায় গেলে কফি খেতে গেলাম, ওখানে যে আমি ওই চাইনিজ মোমো ওটা খেতে গেলাম, আমি ওখানে গিয়ে আমি দেখলাম সিম্পল, মানে একটা ছোট্ট ফ্যান ঘুরছে, ওপেন ইয়ার, এবং সেটার মধ্যে বিদেশি, মানে আমরা 3-4 জন ছিলাম যারা এশীয়, বাকি সব সাদা চামড়া বিদেশিরা বসে আছে এবং খাচ্ছে, এবং যেভাবে তারা প্রেজেন্ট করেছে। এবং আপনাকে বলে রাখি, শ্রীলঙ্কা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের যে ইকোনমিক ডাউন টার্নটা হয়েছিল, সেখান থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং ট্যুরিজমে কিন্তু তাদেরকে হেল্প করেছে, যে কথাটা আমাদের কিন্তু ওখানকার শ্রীলঙ্কান যে বোর্ড আছে কিংবা শ্রীলঙ্কান কনভেনশন ব্যুরো আছে, সেখানকার লোকজন কিন্তু বলেছে। আরেকটা জিনিস আমি অবাক হয়ে গেছি, জানেন, সেটা হলো, একটা তো হলো যে শ্রীলঙ্কায় শিক্ষিতর পরিমাণ অনেক বেশি, আপনার একটা ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে সবাই ইংরেজিতে কথা বলছে। 2 নম্বর হচ্ছে পরিষ্কার, হাইজিন, যেটা আমাদের দেশে প্রবলভাবে, বাংলাদেশ তো আমাদের এখানে ময়লা ধুলা হাবিজাবি আছে, প্রতিটি অলি গলিতে আমি গেছি শ্রীলঙ্কাতে, আমি অবাক হয়ে গেছি, খুব কম শহরেই দেখেছি সেই আমি অবাক হয়ে গেছি যে এত ক্লিন। বিশেষ করে তোমরা এত ক্লিন, তোমরা এইভাবে কী করে তোমরা করছো? বলো যে আমাদের এখানে কয়েকটা যে মানে আইটেম, এই আইটেমের মধ্যে একটা হচ্ছে এই যে ক্লিননেস, এবং সেটা কিন্তু আলটিমেটলি ট্যুরিস্টদের কথা মাথায় রেখে কিন্তু করা হয়েছে। তো বাড়ির পাশে দেশ শ্রীলঙ্কা যদি এই জিনিস করতে পারে, বাড়ির পাশে দেশ নেপাল যদি করতে পারে, ভুটানের মতো একটা ছোট্ট দেশ, তার কাছ থেকে যে কত কিছু শেখার আছে আমাদের, মানে আমাদের এই রিজনের সবার কিন্তু ওই ভুটানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এতটুকু দেশ, ওরা বলছে যে জিএনপি মানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ওরা বলছে, ওরা জিডিপি বলছে না। তো একটা দেশ কী পরিমাণ তার দেশের মানুষকে ভালোবাসলে বা কী পরিমাণ তার দেশকে ভালোবাসলে কিন্তু তারা এই জিনিসটা করা যায়। এবং করোনার সময় দেখেন সব দেশ কিন্তু ওপেন করে দিয়েছে, ভুটান কিন্তু এখনও কিন্তু শিওরতে কিন্তু ভুটান ওপেন হয়নি। ও বলছে যে না, আমার কাছে ট্যুরিজমটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেশ, আমার দেশটা যদি রক্ষা হয় ট্যুরিস্ট এমনি আসবে। তো সুতরাং এই বিষয়গুলি আমাদের খুব ভাবায়, এবং আনফর্চুনেটলি ওই যেটা বললাম যে ঠিক প্রায়োরিটি সেক্টর না বিধায় এই বিষয়গুলি হচ্ছে না। তবে সুখের কথা হলো যে বেটার লেট দ্যান নেভার, অনেকটা দেরি তো হলেও যেহেতু ট্যুরিজম মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, এবং এটা আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রেজেন্ট করা হবে। এবং ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, যেটাকে বলে এনটিসি, যেটা সর্বোচ্চ বডি, যেটার সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যদি অনুমোদিত করে দেয়, তাহলে কিন্তু এটা একটা মোটামুটি একটা স্টাবলিশ একটা জিনিস হবে। তখন যদি এটার ইমপ্লিমেন্টেশন, কিন্তু আমি আপনার সাথে পুরোপুরি একমত না, এই কারণেই এটা একটা সরকারি প্রক্রিয়া, কিন্তু যতদিন না মানুষ নিজে পার্টিসিপেশন না করবে, অর্থাৎ আপনি যদি ময়লা ফেলানো থেকে শুরু করে আদার জিনিসে যদি সচেতন না হই, তাহলে যতই আইন হোক, মাস্টার প্ল্যান হোক, প্রাইম মিনিস্টার কাছে যাক, এটা সুফল কিন্তু আমরা পাবো না। আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে গাড়ির হর্ন কিন্তু বাজায় না, অথচ আমাদের এখানে আমরা যে পরিমাণ, এটা কি আইন কিন্তু ঠিকই রয়েছে যে শব্দ দূষণ এটা হচ্ছে কি আপাদমস্তক একটা টোটাল মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, সেটা তো আছেই। সেটা তো শুধু ট্যুরিজমের ক্ষেত্রে কেন, সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে বলছি, সকল ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? আমাদের আসলে ইদানিং প্রচুর লোক আমরা বিদেশে ঘুরছি, কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা বিদেশে ঘোরার এক্সপিরিয়েন্সের পাশাপাশি বিদেশ থেকে যদি ভালো জিনিস আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি না। এটা আমি কেন বললাম উজ্জ্বল, সেটা হচ্ছে সেটা এই জন্য বললাম যে আমাদের তো এর আগে কোনো গাইডলাইনই ছিল না, মানে আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস, কী করা উচিত কী করা উচিত না সেটাই ছিল না। অ্যাটলিস্ট সেটা হলো। আর আরেকটা জিনিস হলো যে সরকার যদি ইমপ্লিমেন্ট করে, আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে যখন গুলিস্তান থেকে বোধহয় উত্তরা পর্যন্ত যে এসি গাড়িগুলি চালু হয়েছে যখন হলো, সেখানে কিন্তু তখন কিন্তু কোনো ধরনের কন্ডাক্টর ছিল না, টিকিট ছিল না, এবং আমরা খুব অবাক হতাম যে কন্ডাক্টর ছাড়া একটা বাস কী করে চলে। অথচ কিন্তু ঠিকই কিন্তু লোকজন কিন্তু লাইন ধরে কিন্তু ওই গাড়িতে উঠেছে, টিকিট নিয়ে বসেছে, টিকিট ছাড়া বসেছে, আবার কিন্তু নেমেছে। তার মানে হচ্ছে আপনাকে আসলে
নিয়মটা করতে হবে এবং নিয়মটা ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। অনেক ধন্যবাদ তৌফিকুর রহমান, আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা জানতে পারলাম এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের বিশিষ্ট একজন পর্যটন কর্মী, লেখক এবং সংগঠক তৌফিকুর রহমানের সাথে, এবং ওনার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমাদের পর্যটন বিকশিত হবে এই কামনা করছি। এবং আমরা চাই আমাদের বাংলাদেশে যারা আমরা ঘুরে বেড়াই দেশের ভিতরে এবং দেশের বাইরে, প্রত্যেকের আচার আচরণ, কথাবার্তা, লেখার সব কিছুর মাধ্যমে আমাদের পর্যটন যেন বিকশিত হয় সেই চেষ্টা যেন থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নতুন পর্বে নতুন কোনো অতিথির কাছ থেকে আরও হয়তো পর্যটনের নতুন কোনো কথা শুনব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।